সেনাবাহিনীর দায় না শুধু, এগুলো তো আসলে ভেতরে ভেতরে সেনাবাহিনী করাচ্ছে। আপনি কল্পনা করেন তো, শাহাদাত রাসেল, আপনি ঢাকাতে ছিলেন, রাজনীতি করেছেন, তারেক রহমানকে কুলাঙ্গার বলে বিএনপি ক্ষমতায় টিকে থাকে, এটা কি সম্ভব? সাধারণ হিসেবে সম্ভব কি? সম্ভব না। তারেক রহমানের সরকারকে কুলাঙ্গার বলে টিকে থাকা কি সম্ভব? সম্ভব না। আমরা যাই বলি না কেন, যেখানে জয় বাংলা স্লোগান দিলে আপনার জেল হয়ে যাচ্ছে। শেখ হাসিনার ছবি, জননেত্রী শেখ হাসিনার ছবি যদি মোবাইলে পায়, জেল হচ্ছে। আওয়ামী লীগ করার কারণে পিতা আওয়ামী লীগ করলে পুত্রকে মেরে ফেলা হচ্ছে, পুত্র আওয়ামী লীগ ছাত্রলীগ করলে মাকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। আমি বলছি না যে ছাত্রলীগ আওয়ামী লীগ তুলসী পাতায় ধোয়া, তা বলতেছি না, একটু উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। তাহলে সেইখানে এইভাবে গালাগালি দেয়, কেউ কিছু বলে না, দালমে কুস্ত কালা হয়। আপনি কি দেখেন নাই যে জুলাই সন্ত্রাসের পরে জামাতের অফিসে সেনাবাহিনীর লোক পোশাক পরে মিষ্টি খাচ্ছে? এই যে আমার ভাবির গুলো নাহিদ, তারপর কি জানা মাহফুজ, এদের কি কাঁধে নিয়ে ঘুরে নাই? সেনাবাহিনী কি করে এরকম রাজনৈতিক পরিস্থিতি? আপনারা 90-এর গণঅভ্যুত্থানের কথা আপনার মনে থাকার কথা। সেই আন্দোলনে সেনাবাহিনী কি করেছে? জাস্ট সেনাবাহিনী নীরব ভূমিকা পালন করছে। তারা কিন্তু ছাত্রলীগকে, ছাত্র দলকে, বাম ফ্রন্টকে কিন্তু কাঁধে নিয়ে ঘুরে নাই। জাস্ট জেনারেল নুরুদ্দিন কি যেন ছিল, তিনি কি বললো যে আমরা জনগণের সাথে, আর কোনো কথা বলে নাই। তারা কিন্তু কাউকে কুলাকুলি করে নাই, জাস্ট একটা অ্যাক্সেস দিয়েছে। কিন্তু এইবার কি করেছে? সেনাবাহিনী কাঁধে নিয়ে ঘুরেছে। সুতরাং আপনি কেন এদের দায় না, এরা এইগুলো করাচ্ছে? আপনি খেয়াল করেন যে নির্বাচন তো হয়ে গেছে, এখন কেন সেনাবাহিনীকে মাঠে থাকতে হবে? কে বলেছে? কোন আইনে তারা আছে? এই প্রশ্ন বাংলাদেশের বুদ্ধিজীবীরা এখন করে না, বাংলাদেশের মানবাধিকার সংস্থা এখন করে না, বাংলাদেশের গণতন্ত্রের ঠিকাদাররা এখন আর এই প্রশ্ন করে না যে সেনাবাহিনী এখনো কেন মাঠে। এই যে মৌলবাদ, যে জঙ্গিবাদের কথা বললেন, যে কেফায়েতুল্লাহ হেফাজতের নেতা মুসলিম ব্রাদারহুড করার জন্য মিশরে জেল খেটেছে, আপনি কি মামুনুল হকের ছবিটা দেখেন না? এমনকি আমাদের মধুপুরের পীর সহ মানুষে বলে পীরেরা নাকি খুব ভদ্র নিরীহ। না, এই মধুপুরের পীর আর মামুনুল হক আফগানিস্তানে গিয়ে নিজেরা ভিডিও দিয়েছে লাইভ, যে তারা সেখানে দাওয়াত খাইতেছে তালেবানদের সাথে। আপনি তো, এমনকি সে এটাও লিখেছে তার ওইখানে পাসপোর্টে ভিসা নাই, ভিসা ছাড়া আছে গিয়েছে। এটা কে বলেছে? এটা আপনিও বলেন নাই, আসাদ নূরও বলেনি, আমি বলি নাই, খোদ মামুনুল হক বলেছে। তো এগুলো কারা করাচ্ছে আপনি মনে করেন? এই বাংলাদেশের জঙ্গিবাদ উত্থানে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর একটা ভূমিকা রয়েছে, কারণ বাংলাদেশের মোল্লা আর মিলিটারি, এরা দুই পক্ষই বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী, এরা দুই পক্ষই বঙ্গবন্ধুর বিরুদ্ধে, এরা দুই পক্ষই ভারত বিরোধী, এরা দুই পক্ষই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম শুনলে এদের গায়ে জ্বর আসে। এরা ৭২-এর সংবিধান বিরোধী। এরা দেখেন, এদের কমন শত্রু মোল্লার মিলিটারি কমন শত্রুকে ছাত্রলীগ, মোল্লা মিলিটারি কমন শত্রুকে, যদিও ছাত্রলীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে মোল্লা তোষণের, মৌলবাদ তোষণের অভিযোগ রয়েছে, কিন্তু মোল্লা মিলিটারি মিলে ছাত্রলীগ, আওয়ামী লীগ, ভারত, হিন্দু এগুলোকে কমন শত্রু, এনিমি মনে করে। তো এই জায়গায় তো তারা তলে এক। আপনি দেখেন হিজবুত তাহরির একটা নিষিদ্ধ সংগঠন, এই হিজবুত তাহরিরের লিফলেট কিভাবে বুয়েটের ছাত্রদের হোস্টেলে কিভাবে গেল আমাকে বোঝায় বলেন। কিভাবে ডাউট সাইজের পোস্টার লাগানো হয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশের এমন কোন উল্লেখ বলি নেই যেখানে আওয়ামী লীগ নেই। আপনি কি এখন আওয়ামী লীগের কোনো পোস্টার সাটাইতে দেখেন ডাউট সাইজ? কেন দেখেন না? আওয়ামী লীগের কি টাকার অভাব, না লোকের অভাব, না জনের অভাব? কারণ এটা সেনাবাহিনী হিজবুত তাহরিরের পোস্টার লাগানোর সহযোগিতা করতো। আমি শেখ হাসিনার পোস্টার ছাপানোর জন্য আজকে তাহলে বলি, আমি নীলক্ষেতে বহু চেষ্টা করেছি, আমি জামালপুরে চেষ্টা করেছি, কেউ রাজি হয় না। আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, কিন্তু বাংলাদেশে তো তার গ্রহণযোগ্যতা আছে। লাখো কোটি, এখনো 5 কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক। এখনো ইলেকশন হলে আওয়ামী লীগ ক্ষমতায় চলে যাবে। তাহলে সেই আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনার একটা পোস্টার আমি করানোর জন্য অলরেডি আমি টাকাও দিয়েছি, 25,000 টাকাও মেরে দিয়েছে, ঠিক আছে? তারা এটা পোস্টার সাপ্তাহ সাহস পায় না, প্রিন্টার কয় না, সর্বনাশ হয়ে যাবে, আমার জেল হয়ে যাবে। তাহলে হিজবুত তাহরিরের মতো নিষিদ্ধ আন্তর্জাতিক ভাবে জঙ্গি সংগঠনের পোস্টার আপনি কোথা থেকে বানাইছেন? নিশ্চয়ই এটা সৌদি আরব থেকে পোস্টার হয়ে আসে, বাংলাদেশ থেকে আপনি ছাপছেন, কে ছাপলো? তাও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন। আর একটা উদাহরণ দিই আপনাকে, আপনি শুনেছেন, নিউজ পড়েছেন, শায়ক আব্দুর রহমান জঙ্গি, যার ফাঁসি হয়েছে, সেই জঙ্গির মাদ্রাসা খুলে দিল কি আমাদের জামালপুরে। কিন্তু শালা আমি জামালপুরের নাম এত প্রশংসা করে জামালপুরের নামটা এত উপরে নিয়ে আসতেছি, এই জঙ্গিদের মাদ্রাসা খুলতেছে, মানে আবার ডাউন করতে হবে জামালপুরের নাম। এটা আপনি কি মনে করতেছেন এটা শুধু বিএনপি করাইতেছে, শুধু জামাত? এদের পিছে কেউ নাই? জামাতের এখনো মুরদে কোলায় না জনসভা করার,
100 জামাত যদি মিছিল করে, আমরা 3 জন যদি দাঁড়ায় থাকি, জামাত পালায় যাবে? এখনো কোন সাহসে আসে তারা? সেনাবাহিনী। আপনি কি মনে করেছেন 77টা আসন যে জামাত, এগুলো এটা কিন্তু একটা শরীফ, আমরা এটা দেখলাম যে ওই যে এনসিপি যে টোকাইর দোকান, হ্যাঁ, সেই দোকান পুরো বাংলাদেশে তারা কিন্তু লং মার্চ, রোড মার্চ, অনেক মার্চ করার ঘোষণা দিল। তারপরে যখন গোপালগঞ্জে দৌড়ানি দেখাইলো, যখন সেনাবাহিনী তাদেরকে নিরাপত্তা দিতে গিয়ে বা তাদেরকে পালাইতে সুযোগ করে দেওয়ার কারণে একজনের সমালোচনায় পড়লো সেনাবাহিনী। হ্যাঁ, তারপরে কিন্তু সেনাবাহিনী আস্তে করে ওদের নির্বাচনী প্রচার, ওদের দলীয় প্রচারে সেনাবাহিনী আর কোন রকম প্রটোকল দেবে না বলে সরে গেল। যখন সরে গেল, তারপর থেকে কিন্তু ওদের সব মার্চ বন্ধ হয়ে গেল। হ্যাঁ, স্বাভাবিক কিন্তু করেনি তারা, এখনো বন্ধ হয়ে যাবে। এখনো সেনাবাহিনী বেড়াকে ফিরে যাক। আমার ভাবির পোলারা তেল চোরা যেরকম পালায় যায় না বাতি জ্বালাইলে অন্ধকারের মধ্যে, ওইভাবে আমার ভাবির পোলারা পালায় যাবে, সব পালায় যাবে। নইলে বঙ্গোপসাগর সরাসরি যখন ওদের পাশে থাকার জায়গা থেকে সরে গেল, তারপরে দেখলাম আস্তের উপর ওরা নাই হয়ে গেল। অথচ সেনাবাহিনীর কর্ডনের মধ্যে দাঁড়ায় তারা বলতো বাংলাদেশের 90% মানুষ আমাদের সঙ্গে, হ্যাঁ, আমাদেরকে জুলাইতে সব লিখে দেওয়া হয়েছে বাংলাদেশ, আমরা বাংলাদেশের সেনাবাহিনীকে গালি দিয়েছে, তারা সেনাবাহিনীকে কুকুর বলেছে, ডিজিএফআই এর অফিসের ইট খুলে নিতে চেয়েছে, যা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কোনোদিন বলে নাই। এই হিম্মত কেমনে আসলো? দালমে কুস্তো কালা হায়। আর আপনি যেটা বললেন এই রাম মন্দিরের ব্যাপার, তারপরে ওই যে কেফায়েতুল্লাহ, এরা বাংলাদেশে এই বাংলাদেশের মাদ্রাসাগুলো তো এমনি বানানো হয় নাই, এগুলো তো ধর্মের কারণে বানায় নাই ভাই। এটা আমার কথা না, সৌদি আরবে প্রিন্স কি বলেছিল যে তারা মাদ্রাসা ইনভেস্ট করে, শব্দটা শুনেন, বলেছে আমরা মাদ্রাসা ইনভেস্ট করেছি, আমাদের বন্ধু রাষ্ট্রের পক্ষে সোভিয়েত ইউনিয়নকে ভাঙার জন্য আমরা মাদ্রাসা ইনভেস্ট করেছি। তো বাংলাদেশও তো মাদ্রাসা কেউ না কেউ ইনভেস্ট করতেছে। ওই কেফায়েতুল্লাহ নিজেরা লিল্লাহ করে 135 কোটি টাকা কই পাইলো? আপনারা তো 135 পাকিস্তান থেকে তাকে দেওয়া হয়েছে। আল্লাহ এখন বলেন, বলেছে পাকিস্তান, কোন পাকিস্তান? যে পাকিস্তান নিজে ভিখারিস্তান, তাহলে ওরাকে টাকা দিয়েছে। এইখানে আপনি দেখেন আচ্ছা, এই যে রাম মন্দিরের বিরোধিতা করতেছে বা রাম মূর্তির বিরোধিতা করতেছে, রাম মন্দির বা রাম মূর্তির বিতর্কে আমি না গিয়ে যদি আপনাকে প্রশ্ন করি, হিন্দুরা তাদের যেভাবে হোক তারা তাদের ধর্ম করার অধিকার রয়েছে, ওইখানে তাদের টাকাই হোক আর ভারতের টাকাই হোক আনছে, মনে করেন করেছে, অনুদান আপনি নিতেই পারেন। তাহলে পাকিস্তান, তুরস্ক যে 20 কোটি টাকা দিল একটা মসজিদের জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের জন্য 20 কোটি টাকা আপনি কেন দিলেন? দালমে কুস্তো কালা হয়। এই যে মৌলবীরা বলতেছে যে মাদ্রাস এই মূর্তি বানাইতে কে টাকা, আমিও দিছি টাকা, কিছু বলতেছে বলুক, আমি তো এখানে 10,000 টাকা চাঁদা দিয়েছি, আমি দিয়েছি। আমি কোন স্বার্থে দিয়েছি জানেন? এই দেশের পর্যটনের স্বার্থে, এই দেশের স্বার্থে, এই দেশের অর্থনীতির স্বার্থে। আমি মনে করি ওইখানে হিন্দুরাই বা কোন স্বার্থে বানাইতেছে আই ডোন্ট নো, আর মুসলমান কোন স্বার্থে বিরোধিতা করতেছে সেটা আমি জানি। কিন্তু আমি কেন করেছি? আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, আমার দেশে এইখানে যদি এই মূর্তি করে, আমার দেশে ভারত থেকে 5 লক্ষ হিন্দু আসবে দেখতে প্রতি বছর মিনিমাম, আমি সেই স্বার্থে আমি করেছি, আমার দেশের স্বার্থ আমি আগে দেখবো। আপনি দেখেন ভারত এবং চায়না এত বিরোধ, দা কুমড়া সম্পর্ক। আপনি তো জানেন সবচেয়ে বেশি বাণিজ্য কার সাথে করে ভারত এবং চায়না? আমেরিকার পরে সবচেয়ে বেশি বাণিজ্য চায়নার সাথে আর এই ভারতের, উভয়ের। অথচ দুইজনের দেশ নাম শুনতে পারে না। ব্যবসায়িক স্বার্থ আমাদের আগে দেখতে হবে। এই যে লিল্লাখোর মৌলবীরা এত, কালকে যদি এই যে পাকিস্তানের উস্কানিতে, তুরস্কের উস্কানিতে ভারতের বিরুদ্ধে যুদ্ধের নামে আপনি এবং আসাদ যেটা বললেন, এটা তো অন্য জন্য প্রক্সি ওয়ারে নামবে। প্রক্সি ওয়ারে যারা নামে তাদের পরিণতি, এখানে বাংলাদেশের কোনো স্বার্থের বিষয় নেই। আপনি যদি আমার দেশের সাথে ভারতের বিরুদ্ধে দাঁড়ান, আমিও তো দাঁড়াবো, আমার বাংলাদেশ আমার না, কিন্তু আপনি তো আমার দেশের স্বার্থে দাঁড়ান নাই। আপনি গেছেন নিজের স্বার্থ ধ্বংস করবেন, ভারতকে উস্কায় দিবেন। কারণ এইখানে পাকিস্তান তুরস্ক যা করতেছে, যে শত্রু মারতে, আমাদের জামালপুর একটা প্রবাদ আছে, শত্রু মারতে, বাঘ মারতে শত্রুকে বাড়াইতে হবে। তাহলে কি হবে? যদি বাঘে শত্রু রেখায় শত্রুকে, আর যদি বাঘ মারতে পারে তো আমার দুইটাই লাভ। তো ভারতের শত্রু মনে করতেছে পাকিস্তান, ভারতকে শত্রু মনে করতেছে তুরস্ক, তারা মিলকে জুলকে এই যে রোহিঙ্গা এবং বাংলাদেশের ভোগাইগুলারে নামায় দিতে আছে, যেগুলি খেয়ে এই কপিমার হেরিয়াম গোলাম। ফলাফলে যেটা আপনি বললেন, আমরা কেউ চাই না যে সিভিল ওয়ার হয় আমাদের দেশে। আমার মনে হয় এই রামের মূর্তির কারণে রংপুর নিয়ে টানাটানি লাগবে,
আর 29 সালে যে বিজেপি ইলেকশন আবার দিল্লিতে ক্ষমতায় আবার আনবে, আমার কেন যেন মনে হইতেছে যে এই চিকেন নেককে এলিফ্যান্ট নেক করে ফেলবে। আমি যা গন্ধ পাইতেছি, এমনকি রংপুরকে পুরো এলিফ্যান্ট নেক করে ফেলবে। মানে রাম মূর্তি এটা যে একটা, আপনারা কি আমাদেরকে আশাহত করতে চাচ্ছেন যে এবারও গাজওয়াতুল হিন্দ সফল হচ্ছে না? তাহলে আপনারা এমন কিছু গাজওয়াতুল রংপুর, এই যে সনাতনীদের ভগবান রামের মূর্তির কারণে গজওয়াতুল মানে উল্টা গজওয়াতুল রংপুর হয়ে যাইতে পারে। আমার কেন যেন মনে হয় আবার দিল্লিতে গজওয়াতুল বিজেপি হয়ে যাইতে পারে, বিজেপি গজওয়াতুল করে ফেলবে। যেটা ওই যে বললেন যে এই দেশের মৌলবাদীরাই, কিন্তু আপনি খেয়াল করেন নির্বাচনে 1 সপ্তাহ আগেও কিন্তু কেউ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে নাই যে বিজেপি ক্ষমতায় আসতেছে। ভূমিধস বিজয়, কেন শুধু তাই না, তৃণমূলটাই ধ্বংস হয়ে গেল। তো ওই যে ভারত তো ওই যে চাণক্য নীতির দেশ, চাণক্য পুত্রেরা আস্তে আস্তে কাজ করবে, এদের বোঝা বড় মুশকিল। তবে আমরা আমাদের দেশের যারা নাগরিক, যারা মুসলমান, তাদের তো আকল তো এদের নাই, এমনি বুঝাইতে হবে না। কারণ গালিব বলে গেছিল না যে চুতিয়া কা কই কমিনে হে গালিব এক ঢুন্ড তো হাজার মিলেগা। আজকে গালিব যদি পাইছে থাকতো বলতো চুতিয়া কা কই কমিনে হে গালিব এক ঢুন্ড তো বাংলাদেশ মে লাখো মিলেগা। আজকে তো পাইছে থাকলে এই কথা কইতো, বুঝতে পারছেন? তো এদের আপনি বুঝাইতে পারবেন না। তো জামাত তার নিজের গেম খেলবে, বিজেপি তার গেম খেলবে, বিএনপি তার গেম খেলবে, মধ্যে থেকে আমাদের জনগণ বলে কাবাব মে হাড্ডি হয়ে যাবে। এটাই হলো ফলাফল। আমাদের দেশের ভবিষ্যৎ আমি ভালো দেখতেছি না যদি এই সরকারের নীতি এবং সরকার পরিবর্তন না হয়। একেবারেই তাই। একেবারে সর্বশেষ আসাদ, একেবারে শেষ পর্যায়ে ল্যাপটপ আমরা শেষ করে দেবো। জাস্ট আসাদকে একটা প্রশ্ন করে শেষ করি যে হাদি মানে বাংলাদেশের রাজনীতিতে তো এখন অনেক বড় একটা ফ্যাক্টর হচ্ছে গিয়ে হাদিমাদি ইস্যুটা, কারণ তাকে কেন্দ্র করে সব ধরনের রাজনৈতিক মোড় ঘোরানোর চেষ্টা করা হয় এবং আগামীতে পাঠ্যপুস্তকেও তার স্লোগানের উপরে মানে একটা অধ্যায় রাখা হচ্ছে। হ্যাঁ, হাওয়া মাওয়া ছেড়ার বিশেষ পাঠ, এই শিরোনামে বোধহয় ওসমান হাদিকে নিয়ে পাঠ্যপুস্তকে থাকছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন ইনকলাব মঞ্চ এই এক ধরনের ভারত বিরোধী একটা ন্যারেটিভ দাঁড় করাচ্ছে ওসমান হাদিকে কেন্দ্র করে, ভারত খুন করাইছে, এটা অনেকদিন যাবত বলে আসছে। ওসমান হাদির ভাই আবার বলতেছে জামাতের আমিরের পিএস এটার সঙ্গে জড়িত, ইন্টারিম গভর্নমেন্টের অনেকে জড়িত, এইভাবে বলতেছে ওসমান হাদির আপন মায়ের পেটের ভাই। সেই জায়গায় দাঁড়ায় কয়েকদিন আগে মমতা যে একটা স্টেটমেন্ট দিল, যেই স্টেটমেন্টটা খুব চমৎকার ভাবে জামায়াত ইসলামের এতদিনের যে প্রচার, পিনাকির যেই প্রচার ইনকলাব মঞ্চের, এই পুরো জিনিসটাকে একটা জায়গায় আইনা মানে তাদেরকে পূর্ণ সমর্থন দেয় মমতার একটা বক্তব্য, যেটা হচ্ছে সে বিজেপি সরকারকে হুমকি দিতে গিয়ে বলেছে কারা করেছেন কি করেছেন সব প্রকাশ করে দিতে পারি, দিলাম না, হ্যান ত্যান, এই জাতীয় একটা বিষয়, যেটাকে ক্যাশ করে বাংলাদেশে হাদিপন্থী আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠতেছে। এই বিষয়টা নিয়ে আপনার অবজারভেশনটা কি আসলে? কারণ মমতাকে তো আপনি অনেকদিন যাবত মানে পাঠ করেছেন একরকম তার রাজনীতি, তার দর্শনের জায়গাটাকে, তা আপনার কি মনে হয় সে কেন এই ধরনের বক্তব্য দিচ্ছে? এরা বঞ্চিত। কিছু কিছু পোলাপান দেখবেন ব্রেকআপ হইলে এটা মেনে নিতে পারে না, মানে দেখা গেল যে সে বিভিন্নভাবে অ্যাটাক করে, মানে যার সাথে যারা বলছে তুমি ছাড়া বাঁচবো না, তুমি ছাড়া মরে যাবো, তারই আবার দেখবেন গালি দিতেছে খানকে, অনেক ধরনের অশ্লীল কথাবার্তা বললাম। মানে তুই আমার হবি না তো কারো হবি না। মমতার ব্যাপারে যে ক্ষমতা শুধু আমার হয়েছে আর আমার না মানে দেশ ধ্বংস হয়ে যাক, সে একটা ন্যারেটিভ দাঁড় করাইছে, হুমকি দিছে, আবার সেই দেখবেন মাপ চাবে, কারণ মমতা দেউলিয়ার পথে। আর যখন কেউ মিথ্যাবাদী দেখবেন যে তার পক্ষে একটা লোক যদি কোনো কারণে না বুঝে সমর্থন দেয়, তাহলে দেখবেন বুকে জড়াইয়া নেবে। দেখবেন এই যে ইসলামিস্টরা, ওরা বেগুনের মধ্যে আল্লাহ খুঁজে বেড়ায়, চাঁদে ছাই দিয়ে দেখা গেছে, তার কেরামতি ওইখানে, মানে এইরকম আর কি, বুঝছেন? এখন ওই যে মমতা ব্যানার্জি বলছে, অথচ এই মমতা ব্যানার্জি মুসলমানদের যে ক্ষতিটা পশ্চিমবাংলায় করে গেছেন, এটা আগামী 30 বছরেও কিন্তু এটা শুধরানো যাবে না। যে ক্ষতিটা মোরাল জায়গা থেকে আপনি একটা গোষ্ঠীকে আইন কানুনের ঊর্ধ্বে রেখে তাদের যা খুশি তা করতে দিচ্ছেন, তার মানে তাদের ক্ষতি করছেন। তো আমি সংক্ষেপে বললে এটাই বলবো যে এগুলো বঞ্চিত কিছু লোকজন ওই সান্ত্বনা দিয়ে শান্তি পাইতেছে। যদি উল্টা হয়, হাদির যে বক্তব্য, হাদির সোকল খুনি সে যদি করেও থাকে, ওই ফয়সাল আহমেদ কি নাম, ও চার্জশিটে যে দিচ্ছে, ভারতের আইন কানুন তো ট্রান্সপারেন্ট, সবাই জানে, আপনি যা ফাতরামি যা রাজনীতি বাইরে করবেন, আদালতে হবে না, এটা চলবে না। তো ওর চার্জশিট যদি সামনে আসে, কি জবানবন্দি দিছে, ওরে যে হাদির ভাই সে এত প্রিভিলেজ, সে লন্ডনে বসে কেন জামাতের বিরুদ্ধে বলতেছে? সে তো ইন্ডিয়ার বিরুদ্ধে বললে আরো গরম হয়ে যেত, সে হয়তো আরো একটা প্লট পাইতো, কারণ সে আলটিমেটলি যাই বেচলেও তো ভাইয়ের জন্য তো মায়া আছে।
দেখেন আপনার ভাই আপনার শত্রু হলে যদি কেউ তার মাইরে ফেলে আপনি তো হয়তো ওই জিনিসটা মাইনে নেবেন না। মানে এখন এই জিনিসটা হাদির ভাই সত্য কথা বলছে, জামাতের এনসিপির অনেকেই হয়তো ভারতে এটা তাদের গুটি হিসেবে রেখেছে যে ট্রাম্প কার্ড খেলতেছে না, বলতেছে বলুক, মমতা ব্যানার্জি কি বললো না বললো তার চেয়ে যে যাকে খুনি দায়ী করা হচ্ছে তার বক্তব্য মূল বক্তব্য, কিভাবে ওভার দ্য নাইট, সে ওভার দ্য নাইট না কয়েক ঘন্টার ভিতরে ভারত চলে গেছে, এটা কেমনি সম্ভব? তারপরে হাদি বিক্রি করা দেখলাম, হাদিকে জাতীয় নেতা বানানোর চেষ্টা, পাঠ্যপুস্তক 2027, মানে 27-28, আপনি বিশ্বাস করেন ওই পর্যন্ত এই ধরনের কোন গান না, এখন ছাত্রদলই তো পিটে গেছে ওদের, দেখেন ওই জুলাই জঙ্গিদের। শোনেন, গাদ্দাররা কেউ পছন্দ করে না, এই যে সার্জিস টার্জিস হাসনাত বলেন এরা সবাই আওয়ামী লীগের দালাল ছিল, তো আপনি কেন মনে হইতেছে যে এদেরকে ছাত্রদল বলবে ওয়াও তোমরা কি চমৎকার বীর, ওদের বীর না ওদের গাদ্দার হিসেবে দেখতেছে?